হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা শিয়ান ইয়াওকে দেখতে পাই, যে মহারাজের সামনে বসে আছে। মহারাজ বলে, আজ তোমার 18 বছর পূর্ণ হয়েছে। তোমার পরিবারের আজ কেউ বেঁচে নেই। তোমার বাবা, আঙ্কেল সবাই যুদ্ধে গিয়েছিল আমাদের রাজ্যকে বাঁচাতে। রাজ্য বেঁচে আছে, কিন্তু তারা বাঁচতে পারেনি। তাই তোমার দায়িত্ব আমরা নিয়েছি। ছোট থেকেই আমরা তোমাকে বড় করেছি। এখন তোমার বিয়ের বয়স হয়েছে। তোমার যাকে পছন্দ আমি তার সাথেই তোমার বিয়ে দেব। এসব দেখে ইয়াও একদম চমকে যায়, কারণ ও তো একটু আগে মারা গেছে। তাহলে এখানে আসলো কি করে? ইয়াও ভাবে, আমি তো সেই অনুষ্ঠানে চলে এসেছি যখন আমার বয়স 18 হয়েছিল। তখন মহারাজ আমার জন্য অনুষ্ঠান করেছিল, আমার পাত্র সিলেক্ট করা হয়েছিল। আমার কি তাহলে পুনর্জন্ম হয়েছে? তখন পঞ্চম প্রিন্সেস, যার নাম ইউসি, সে বলে, বাবা, এতে আবার জিজ্ঞেস করার কি আছে? পুরো রাজ্য জানে ইয়াও ইউতান ভাইয়াকে পছন্দ করে, মানে যুবরাজকে। প্রতিদিন সে ভাইয়ার জন্য পিঠা বানিয়ে আনে। এমনকি ওর হাত কেটে গেলেও বলে ব্যথা করছে না, যদিও এগুলো পিঠা সব আমার পেটেই যায়, কারণ ভাইয়া খায় না। ইউতান মানে যুবরাজ ওকে চুপ করতে বলে। তখন ইয়াও ভাবে, আগের জন্মে আমি ইউতানকে বিয়ে করেছিলাম, কিন্তু ও আমাকে সামান্য মূল্য দেয়নি। প্রথম দিনই বলেছিল আমি তার যোগ্য নই, এমনকি আমাকে নিচে ঘুমাতে বলে চলে গিয়েছিল। শুধু প্রথম দিন না, প্রতিদিনই একরকম। কোনোদিন সে আমাকে ছোঁয়নি, যার জন্য আমাদের কোনো সন্তান ছিল না। প্যালেসের দাসীরা পর্যন্ত আমাকে বুলি করত, খাবার ফ্লোরে ফেলে দিত, যা বাধ্য হয়ে আমি খেতাম। একদিন একজন ইউতানকে বলে, প্রিন্সেসকে দাসীরা বুলি করছে, আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? ইউতান বলে, ও আমার উপরে এই বিয়ে চাপিয়ে দিয়েছে, আমি ওকে বিয়ে করিনি। সে বলে, কিন্তু প্রিন্সেস সব দিক দিয়ে পারফেক্ট, অনেক সুন্দরী, সুশীল, আপনি কেন তাকে মেনে নিতে পারছেন না? ইউতান বলে, কারণ ওকে দেখলে আমার ঘৃণা হয়। এসব কথা ইয়াও শুনতে পায়। ও খুবই কষ্ট পায় যে আমি যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি সে আমাকে ঘৃণা করে। ও পাগলের মতো রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তখন হঠাৎ রক্তবমি হতে শুরু করে, আর ও সেখানেই মারা যায়। ইয়াও ভাবে, আমি এতটাই কষ্ট পেয়েছি যে হার্ট স্ট্রোকে মারা গিয়েছিলাম। আমি যেহেতু আরেকটা সুযোগ পেয়েছি, এবার আর আমি একই ভুল করব না। মহারাজ বলে, ও তাহলে তুমি যুবরাজকে পছন্দ করো? এটা সম্ভব, কারণ তোমরা একই সাথে বড় হয়েছো। ঠিক আছে, আমি তার সাথেই তোমার বিয়ে ঠিক করছি। কিন্তু তখনই ইয়াও বসে পড়ে আর বলে, ক্ষমা করবেন, কিন্তু আপনাদের বুঝতে ভুল হচ্ছে। এটা ঠিক যে আমরা একসাথে বড় হয়েছি, তাই আমার তার প্রতি বন্ধুত্ব আছে, কোনো রোমান্টিক ফিলিংস নেই। আমি যুবরাজকে বিয়ে করতে চাই না, আমি প্রিন্স জিংকে বিয়ে করতে চাই। যা শুনে সবাই হতবাক হয়ে যায়, যে প্রিন্স জিং হলো যুবরাজের আঙ্কেল। সে এতই অসুস্থ যে এখন কোমাতে আছে। ডাক্তার তার বাঁচার কোনো সম্ভাবনা দেখছে না, অথচ যুবরাজ ভবিষ্যতে রাজা হবে। তাকে বিয়ে করার সুযোগ হারিয়ে মেয়েটি প্রিন্স জিংকে বিয়ে করতে চাইছে কেন? ইউতাং ওর দিকে তাকিয়ে বলে, বোকা মেয়ে। তখন ইয়াও ভাবে, আগের জন্মে ও সবার কাছে অবহেলিত হয়েছে, এমনকি দাসীর কাছেও। তুষার রাতে ইউতাং ওকে ক্যারেজের বাইরে ফেলে দেয়, যে তুমি আমার সাথে যাওয়ার যোগ্য না, হেঁটে যাও। ইয়াও বলে, কিন্তু এই ঠান্ডার মধ্যে, অন্ধকারের মধ্যে আমি কিভাবে বাড়ি ফিরব? ইউতান বলে, তাহলে মরো। ও চলে যায়। তখন প্রিন্স জিং এসেছিল ইয়াওয়ের মাথায় ছাতা ধরতে, আর নিজের ক্যারেজে তাকে বাড়ি ড্রপ করেছিল। তার মানে প্রিন্স জিং 3 বছর পর কোমা থেকে সুস্থ হয়ে উঠেছিল। এজন্য ও প্রিন্স জিংকে বিয়ে করতে চায়। তখন মহারাজ বলে, ঠিক আছে, যদি তুমি তাকেই পছন্দ করে থাকো তাহলে তাই হোক, তোমার বিয়ে প্রিন্স জিং এর সাথেই হবে। ও খুশি হয়ে ধন্যবাদ বলে আর সেখান থেকে চলে আসে, এমনকি ইউতাং এর দিকে তাকায়ও না। এতে ইউতাং অনেক অবাক হয়ে যায়। যাই হোক, তখন ইউসি বলে, বুঝলাম না, ইয়াও এমন কেন করলো? নিশ্চয় ও তোমার অ্যাটেনশন নেওয়ার জন্য করছে। এরপর রিগ্রেট ফিল করে আবার তোমার কাছেই ফিরে আসবে। ইউতাং ভাবে, হ্যাঁ, তাই হবে। অন্যদিকে আমরা প্রিন্স জিংকে দেখতে পাই, যে কুমায় ছিল। তখন তার সৈনিক উবাই, ইয়োর হাইনেস, আপনি কি জানেন আপনাকে ইয়াও ম্যাডাম বিয়ে করতে চেয়েছে? হ্যাঁ, সেই ইয়াও,
যাকে আপনি ছোট থেকে পছন্দ করে আসছেন। এই সুখবর শুনলে আপনি তো খুশিতে পাগল হয়ে যাবেন। আমি জানি আপনি সব শুনতে পাচ্ছেন, শুধু নড়তে পারছেন না। প্লিজ আপনি উঠে পড়ুন। তখন ওর আঙ্গুল একটু নড়ে ওঠে, কিন্তু উবাই সেটা খেয়াল করে না। যাই হোক, ওদিকে ইয়াও ঘুম থেকে উঠে খুব খুশি হয়ে যায় যে কতদিন হয়ে গেছে আমি এরকম ভাবে ঘুমাই না। ইউতানকে বিয়ে করে আমার শান্তির ঘুম হারাম হয়ে গিয়েছিল। তখন দাসী এসে বলে ইমপ্রেসের কাছ থেকে লোক এসেছে। তখন ইয়াও ভাবে তার সাথে তো কোনোদিনও আমার ভালো সম্পর্ক ছিল না, কিন্তু সে আজ লোক পাঠালো কেন? তখন সেই মহিলা ভেতরে এসে বলে ইমপ্রেস আপনাকে বিয়ের ডেট ঠিক করার জন্য রেখেছেন। ইয়াও বলে এতে আমি কি বলবো, ইমপ্রেস যা ঠিক করবেন তাই হোক। মহিলা বলে তবুও নিজের বিয়ের ডেট সম্পর্কে আপনার কোনো মতামত থাকতে পারে। ইয়াও তখন রাজপ্রাসাদে আসার জন্য বের হয়, কিন্তু রাস্তাতেই ওর দেখা ইউতানের সাথে হয়ে যায়। ইউতান ভাবে ও এখনই পস্তানো শুরু হয়ে গেছে, আমাকে বিয়ের কথা বলতে এসেছে আবার। তখন ইউতান বলে এখন আমাকে বিয়ের কথা বলে লাভ কি, সেদিন তো মহারাজকে না বলে দিলে। ইয়াও হাসতে শুরু করে যে আপনি একটু বেশি ভাবেন, আমি মোটেও আপনার সাথে দেখা করতে আসিনি। ইউতান বলে সেটা কি করে, তাহলে কি আমাদের ভুল করে দেখা হয়ে গেছে? ইয়াও বলে আমি ইমপ্রেসের সাথে দেখা করতে যাচ্ছি। সেই মহিলা বলে হ্যাঁ, ইমপ্রেস তাকে ডেকেছে। এসব শুনে ও অনেক লজ্জায় পড়ে যায়। তখন ইয়াও বলে আপনার প্রতি আমার কোনো ফিলিংস নেই, আমি প্রিন্স জিংকে পছন্দ করি, এজন্যই তো সে কুমায় আছে যেন তাকে বিয়ে করছি। আর চলে আসে। তখন ইউতানের মনে পড়ে আগে ও কতটা ইউতাংকে ভালোবাসতো। ইউতাং ভাবে কেন আমার বুকে ব্যথা হচ্ছে। যাই হোক, এদিকে ইয়াও ইমপ্রেসের কাছে গেলে ইমপ্রেস ওকে নিজের কাছে ডাকে, কিন্তু ইয়াও যায় না, সেখানেই দাঁড়িয়ে সম্মান করে। তখন ইমপ্রেস বিয়ের ডেট ঠিক করে অক্টোবরের 9 তারিখ। তখন ইয়াও ভাবে আগের জন্মে ও ইমপ্রেসের কথা মতো এই তারিখেই বিয়ে করেছিল, কিন্তু সেদিন খুব বৃষ্টি পড়েছিল। এই বৃষ্টির জন্য সবাই ওকে ফেলে চলে গিয়েছিল। তখন ও পড়ে গিয়েছিল। এমনকি সাধারণ মানুষ বলে বিয়ের দিন বৃষ্টি হওয়া অশুভ। ইয়াও আসলে একটা অভিশপ্ত মেয়ে। বিয়ের দিন থেকেই ওর কপালে দুর্ভোগ শুরু হয়েছিল, তাই এবার ও বিয়ের ডেট জুন মাসের 3 তারিখ দিতে বলে। ইমপ্রেস বলে এটা একটু বেশি তাড়াহুড়া হয়ে যাচ্ছে না? ইয়াও বলে হ্যাঁ, কিন্তু আমি প্রিন্স জিংকে একটু তাড়াতাড়ি বিয়ে করতে চাই। তখন ইউতাং সেখানে আসে। ইমপ্রেস বলে দেখো না, ইয়াও বিয়ের জন্য জুন মাস বলছে, অক্টোবরে হলে বেশি ভালো হবে না? ও তোমার সব কথা শোনে, তাই তুমি একটু বোঝাও। ইউতান বলে ঠিকই তো আছে, ও আঙ্কেলকে তাড়াতাড়ি বিয়ে করতে চাইছে, এতে সমস্যা কি? ইমপ্রেস আর কি বলবে। তখন ইয়াও তাকে ধন্যবাদ দেয় তার কথা শোনার জন্য। ইউতাংয়ে প্রচুর রাগ উঠে যায়, তাই ও চলে যায়। তখন ইমপ্রেস বলে তাহলে 2 মাস পরেই বিয়ে, কিন্তু প্রিন্স জিং যদি সুস্থ না হয় তাহলে তার বদলে অন্য কোনো কুমার ছেলেকে আসতে হবে তোমাকে রিসিভ করতে। এখানে তো যুবরাজই আসতে পারে, তাই না? ইয়াও বলে কুমার বলতে অনেক ছেলেই তো আছে, শুধু শুধু যুবরাজকে কষ্ট দেবেন না। ইমপ্রেস বলে ঠিক আছে। ইয়াও চলে আসে। এরপর ইউশি ইউতাংকে বলে কোণে রিসিভ করার জন্য নিশ্চয়ই তোমাকেই নেওয়া হবে, যতই হোক তুমি ওর ফার্স্ট লাভ, তুমি যাবে তো? ইউতান এতে না করে দেয়। তখন ইউশি অনেক জোরাজোরি করে যে তুমি ওকে রিসিভ করতে গেলে ও তোমার হাত ধরেই পালিয়ে যাবে। ইউতাং তা শুনে বলে ঠিক আছে, আমি যাব। যাই হোক, এরপর চলে আসে বিয়ের দিন। ইয়াও খুব সুন্দর করে রেডি হচ্ছিল। তখন ও ভাবে আজ আমার সবচেয়ে স্পেশাল দিন, কিন্তু আমার নিজের বলতে কেউ বেঁচে নেই। যাই হোক, তখন কনেকে বাইরে নিয়ে যাওয়া হয়। ও নিজের চোখ খুললে ইউতাংকে দেখে আর অবাক হয়ে যায় যে আপনি এখানে কি করছেন। ইউতাং বলে আমি এসেছি তোমায় রিসিভ করতে, কিন্তু ইয়াও ওর সাথে যেতে সোজা না করে দেয়। তখনই আরেকজন চলে আসে আর বলে আমাকে ইমপ্রেস পাঠিয়েছে। ইউতাং বলে মানে কি? আমি এসেছি ওকে নিতে। সে বলে ইমপ্রেস আপনাকে আসতে বলতো, কিন্তু ইয়াও ম্যাডাম বলেছে শুধু শুধু আপনাকে ডিস্টার্ব না করতে। এটা শুনে তো ইউতাং হতবাক হয়ে যায় আর বলে ঠিক আছে, আমিও দেখি ও কি করে আমার সাথে না যায়। তারা ইয়াওকে জোর করতে গেলেই সেখানে উবাই চলে আসে প্রিন্স জিংকে নিয়ে। সবাই অবাক হয়ে যায় যে প্রিন্স জিং কুমা থেকে উঠলো কবে। ইয়াও সেখান থেকে চলে আসলে ইউতাং এর এতই খারাপ লাগে যে অসুস্থ হয়ে যায়।
কিন্তু ইয়াও এতে পাত্তাই দেয় না। উবাই ইয়াওকে রিসিভ করে আর বলে পালকিতে প্রিন্স জিং বসে আছে। ইয়াও অবাক হয়ে ভেতরে গেলে দেখে জিং এখনো ওঠেনি, ওকে এভাবে বেঁধে নিয়ে আসা হয়েছে। ইয়াও বলে এত কষ্ট করে তাকে নিয়ে আসার কি দরকার ছিল? উবাই বলে কারণ তার ইচ্ছে ছিল সে নিজেই তার বিয়ে অ্যাটেন্ড করবে। ইয়াও ভাবে হ্যাঁ, আমি শুনেছি জিং একজনকে অনেক ভালোবাসে, তার জন্যই হয়তো সে এই কথা বলেছিল। কিন্তু আফসোস, আমি তাকে বিয়ে করতে বললাম। ইয়াও জানেই না যে জিং আর কাউকে না, বরং ওকেই অনেক ভালোবাসে। যাই হোক, সেই রাতে ইয়াওকে সাজিয়ে জিং এর সাথে থাকতে দেয়। ইয়াও ওর পাশে গিয়ে শুয়ে পড়ে আর বলে সরি, আমি জানি আপনি অন্য কাউকে পছন্দ করেন, তবুও আমি আপনাকেই বিয়ে করেছি, চিন্তা করবেন না, আপনি সুস্থ হলে তার সাথে আপনার বিয়ে দেব। তখনই জিং এর আঙুল একটু নড়ে ওঠে। ইয়াও সেটা লক্ষ্য করে কিন্তু পরে আর নড়ে না, তাই ও মনের ভুল মনে করে। অন্যদিকে আমরা আবারও ইয়াওকে দেখতে পাই যে বউ সেজে বসে আছে আর ঘরের ভেতরে ইউতাং প্রবেশ করে। কিন্তু তখন ইয়াও দৌড়ে গিয়ে জিং এর কাছে যায়। ইউতাং রেগে বলে ওকে ছেড়ে দাও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু তখন ওরা একসাথে উধাও হয়ে যায়। ইউতাং লাফিয়ে ওঠে, অর্থাৎ ও স্বপ্ন দেখেছে। ইউতাং ভাবে ইয়াও সবসময় আমাকে ইমপ্রেস করতে চাইতো, কিন্তু আমি ওকে দেখতেও চাইতাম না। এখন ও দূরে চলে গেছে, তাহলে কেন আমার এত খারাপ লাগছে? যাই হোক, পরদিন সকাল হতে না হতেই দাসী খবর দেয় প্রিন্স জিং এর আন্টি আপনাকে দেখা করতে ডেকেছে। ইয়াও ভাবে জিং এর আঙ্কেল তাকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিল, এজন্য জিং তার আন্টির সব দায়িত্ব নিয়েছে, আশ্রয় দিয়েছে। এখন নিশ্চয়ই সে সবকিছুর মালিক হতে চাইছে। দাসী বলে এত সকালে ডাকা হলো কেন? ম্যাডাম এখনো রেডিই হয়নি। তখন সে দাসী উল্টো তাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। ইয়াও বলে ঠিক আছে, আমি তাকে রেসপেক্ট জানাতে যাব। সে বলে তা নয়, দেখা করতে যেতে হবে। ইয়াও বলে সেটাই তো রেসপেক্ট জানানো, তাহলে আমি মহারাজ মহারানীর চেয়ে তাকে বেশি রেসপেক্ট দেখাবো। দাসী বলে তা কেন, রাজারানী সবার আগে। ইয়াও বলে তাহলে আমার যখন অন্য কাজ শেষ হবে তখন আমি অবশ্যই তার কাছে যাব, এখন আপনি আসুন। দাসী ভাবে এ তিন মেয়ের এত চোপা। সে চলে গেলে তখন ওর দাসী বলে এই আন্ট ঝাও নিজের মেয়ের সাথে প্রিন্স জিং এর বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে রাজি হয়নি। এখন আপনি তার স্ত্রী, সে আপনাকে কথা শোনাতে পারে। ইয়াও বলে সমস্যা নেই, আমি তাকে দেখা দেব, কিন্তু কখন তা আমার ইচ্ছা। ও যখন বের হয় তখন একটি মাতাল লোক চলে আসে, যে হলো আসলে জিং এর কাজিন সুইশান। সে সারা রাত শুধু মদ খায় আর সারাদিন মাতলামি করে। ইয়াও ভাবে জিং কত আলতু ফালতু লোকেদের জায়গা দিয়ে রেখেছে। ও যখন গাড়িতে ওঠে তখন সুইশান ওকে দেখে অবাক হয়ে যায় আর বলে তাহলে এই আমার ভাবি? তার তো কোনো গতি হবে না, কারণ স্বামী কুমায়, আমাকেই দায়িত্ব নিতে হবে। এরপর ও রাজপ্রাসাদ দেখা করতে আসে। ফেরার সময় ইউতাং দরজার সামনে দাঁড়িয়ে থাকে, তাই ও কথা বলে। ইউতাং ইয়াওয়ের চুলের স্টাইল দেখে ভাবে ইয়াও এখন বিবাহিত মেয়ের মতো চুল স্টাইল করেছে আর বলে এখন কি তুমি অনেক খুশি? ইয়াও বলে আমাকে ইম্পেরিয়াল আন্টি বলে ডাকুন, সম্পর্কে আমি তাই হই। ইউতাং কাশতে শুরু করলে ইয়াও মুখ কুচকে বলে আপনি অসুস্থ থাকলে রেস্ট নিন, আপনার আন্টি এখন চলে যাবে। ও চলে যায়। এদিকে উবাই জিংকে খাওয়াতে গিয়ে ফেলে দেয়। তখন ইয়াও চলে আসে আর বলে দাও, এটা আমি খাওয়াচ্ছি। উবাই বলে সবাই বের হও। সে বলে কেন? উবাই বলে আপনি প্রিন্সকে মাউথ টু মাউথ খাওয়াবেন না। ইয়াও কল্পনায় ভাবে ব্যাপারটা কেমন হবে। সে খুব লজ্জা পেয়ে বলে তুমি বেশি বোঝো, যাও ব্যাম্বু স্লিপ নিয়ে আসো। এরপর ও সেটা দিয়ে জিংকে খাওয়ায়, যা দেখে উবাই বলে আপনি তো প্রিন্সের অনেক যত্ন নেন। ইয়াও বলে আমি তার স্ত্রী, আমি তো তার যত্ন নেবই। এদিকে আন্টি ঝাও অনেক রাগ করছিল যে ওই মেয়ে কি করে আমার সাথে দেখা না করে থাকতে পারলো, ওর এত বড় সাহস কে দিল। তখন তার ছোট মেয়ে বলে সে ভুল কি করেছে, সবার আগেই সে তোমাকে ভিজিট করবে কি করে। ঝাও অনেক রেগে তার মেয়েকে বকতে থাকে যে তুমি ইউজলেস, তোমার জায়গায় আমার বড় মেয়ে হলে এতদিনে প্রিন্স জিংকে ফাঁসিয়ে বিয়ে করে নিত। ও কান্না করে চলে যায়। তখন সেখানে সেই মাতাল কাজিন ঢোকে।
সুইশান বলে, মা ওকে শুধু শুধু কাঁদালে কেন? ঝাও বলে, আমার রাগ হলো ওই মেয়ের ওপর। নতুন বউ, তুই আমাকে একবার দেখা দিলি না। সুইশান বলে, রাগ করো না, তুমি আমাকে তোমার টোকেনটা দাও, যার সাহায্যে আমি ইয়াওকে দেখতে যেতে পারবো। মা বলে, না, এই টোকেন দিয়ে তুই উল্টোপাল্টা কিছু করলে সব দোষ আমার হবে। সুইশান বলে, না, বিশ্বাস করো, আমি এমন ব্যবস্থা করব যে ও সোজা তোমাকে দেখা দিতে আসবে। মা তখন টোকেনটা দিয়ে দেয়। এদিকে ইয়াও রাত জেগে জিংয়ের জন্য মেডিসিন খুঁজছিল যে কিভাবে ও সুস্থ হবে। তখন দাসী বলে, ম্যাডাম ঘুমিয়ে পড়ুন, না হলে অসুস্থ হয়ে যাবেন। হঠাৎ দরজার সামনে সুইশান এসে ভাবি ভাবি বলে ডাকতে থাকে যে, আমি আপনার দেবর, আপনার সাথে কথা বলতে এসেছি। ইয়াও ইশারা দিলে দাসী বলে, ম্যাডাম ঘুমিয়ে গেছে। সুইশান বলে, ঠিক আছে, আমি সকালে আসব। এরপর ইয়াও রেডি হয়ে শুতে যাচ্ছিল, কিন্তু তখনই পেছন থেকে সুইশান ওকে ধরে আর বলে, ভাবি, আপনি তো এখনো বোঝেননি বিয়ে মানে কি। বিয়ে করলেন একটা অসুস্থ মানুষকে, আমি আপনাকে বোঝাতে পারবো। আমার কাজিন কোনোদিন ঠিক হবে না, ওকে বিয়ে করে আপনার জীবন শেষ। তার চোখের সামনে আমি আপনাকে খুশি করব। এসব কথায় একটু একটু জিং শুনতে পাচ্ছিল, তাই ও খুব রাগ হচ্ছিল। ইয়াও নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে, ওর দাসীকে বারবার ডাকতে থাকে, গার্ডদের ডাকে। তখন সুইশান বলে, কেউ যদি এসে দেখে আমরা এভাবে আছি তাহলে আপনারই সমস্যা হবে, তাই কাউকে ডাকবেন না। তখন ইয়াও একটি তলোয়ার পায় আর সেটা দিয়েই ওকে ভয় দেখায়, কিন্তু সুইশান জানতো ইয়াওয়ের এত সাহস নেই, এজন্য ও ভয় পায় না। তখনই পেছন থেকে প্রিন্স জিং দাঁড়িয়ে ওঠে। ইয়াও তো অনেক ভয় পেয়ে যায়, কিন্তু জিং তলোয়ারটা ধরে ফেলে আর সুইশানকে জিজ্ঞেস করে, কি বলছিলি তুই? সুইশান অনেক ভয় পেয়ে যায় যে একটা মানুষ কুমা থেকে লাফ দিয়ে উঠে পড়লো কিভাবে। জিং খুবই রেগেছিল যে, তুই আমাকে অনেক কিছু বলেছিস, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু ইয়াওকে বললি কেন? ওকে অপমান করলি কেন? সুইশান বলে, আমার বাবা তোমাকে বাঁচিয়েছে, তুমি আমার ক্ষতি করতে পারো না। জিং বলে, হ্যাঁ, বাঁচিয়েছে, আর এর জন্য এতদিন আমি সবার অন্যায় মেনে নিয়েছি, আর না। এই বলে ও তার হাত কেটে দেয়। সুইশান অজ্ঞান হয়ে যায়। তখন দাসী বলে ওঠে, প্রিন্সেস জিং, আপনি কি আমাকে ডেকেছেন? জিং বলে, প্রিন্সেস জিং মানে? তুমি কি আমার স্ত্রী? ইয়াও ভয় পেয়ে বলে, হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম, তাই মহারাজ রাজি হয়েছে। আপনি রাজি না থাকলে আমরা যে কোনো সময় ডিভোর্স নিতে পারি। জিং বলে, ডিভোর্স নিয়ে তুমি আবার ওই ইউতাংয়ের কাছে ফিরে যাবে, তাই না? ও অসুস্থ হয়ে যায়, তাই ইয়াও ওকে বসায়। তখন জিং বলে, আমার পাশে বসো। ইয়াও বসলে জিং অজ্ঞান হয়ে যায়। যাই হোক, তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ছোটবেলায় ইয়াও বারবার জিং এর ঘুম ভাঙাচ্ছিল। তখন জিং বলে, তুমি কোন কারণে শুধু শুধু আমার ঘুম ভাঙাচ্ছ? ইয়াও বলে, এখন আবহাওয়া ভালো নয়, আপনি বাইরে শুয়ে থাকলে অসুস্থ হয়ে যাবেন। জিং বলে, তোমার নাম কি? তখন ইয়াও বলে, আমার নাম শেন ইয়াও। প্রথম দেখাতেই জিং ইয়াওকে পছন্দ করেছিল, অর্থাৎ ছোটবেলা থেকেই। তখন আমরা আগের জন্মের সিন দেখতে পাই, যখন ইয়াও মারা যাওয়ার পর জিং দৌড়ে তার কাছে এসেছিল আর বলতে থাকে, কেন, তুমি কি আমার জন্য একটু ওয়েট করতে পারলে না? ও তাকে জড়িয়ে ধরে তুষারের মধ্যে সারা রাত বসে থাকে। এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। পরের পার্ট আমি কাল পরশু নিয়ে আসব। আমি খুবই অসুস্থ ছিলাম এতদিন, তাই আমি কাজই করতে পারছি না। এখনো আমি অনেক অসুস্থ, তাই একটু অ্যাডজাস্ট করো প্লিজ। বাই।